নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই মুহূর্তে যারা আমরা ইনভেস্ট করতে চাই বা নতুন কোনো পোর্টফোলিও বানাতে চাই, কোন কোন সেক্টরে আমাদের অপরচুনিটি প্রচুর রয়েছে। এবং যখনই কোনো পোর্টফোলিও আমরা বানাতে চাই বা মার্কেটে ইনভেস্ট করতে চাই, সবসময় মনে রাখতে হবে কোনো স্টক বা কোনো সেক্টরের কোনো স্টক শুধুমাত্র ভ্যালুয়েশন সস্তা পড়ে আছে বা স্টকটি হয়তো 50%, 60% বা 100% ডাউন হয়ে পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে, শুধু কিন্তু এটা কিন্তু মূল ক্রাইটেরিয়া নয়। আর বেশিরভাগ কিন্তু রিটেল ইনভেস্টর এই জায়গাতেই ফেসে যায়। যে সমস্ত সেক্টরের ডিমান্ড নেই, তখন কি হয়? তখন সেই সমস্ত সেক্টরের বেশিরভাগ স্টকে কিন্তু সব ডাউনে চলে আসে, 50%, 60%, মানে প্রচুর সস্তার ভ্যালুয়েশনে পাওয়া যায়। আর আমরা এই সস্তার ভ্যালুয়েশন স্টক নিয়ে কিন্তু বেশিরভাগ ইনভেস্টার ফেসে যায়। তো তার মানে আমরা সবসময় উল্টো কাজ করি। যখন কোনো একটা কোম্পানির বিজনেস ডাউনের দিকে চলতে থাকে বা কোনো একটা সেক্টরে, পুরো সেক্টরেরই বিজনেস ডাউনগ্রেডে চলছে, ডিমান্ড নেই সেক্টরে, প্রোডাক্টের ডিমান্ড নেই, অটোমেটিক সেই সব সেক্টরের সমস্ত স্টকগুলো গিয়ে সস্তা হয়ে যায়, ভ্যালুয়েশন সস্তা হয়ে যায়। আর আমার রিটেল ইনভেস্টররা কিন্তু সেই সমস্ত স্টকের পিছনে বেশি যায়। মানে সেই স্টকগুলোই আমাদের কি মনে হয়, খুব অ্যাট্রাকটিভ মনে হয়। এটা কিন্তু ইনভেস্টিং এর সব থেকে বড় মাইনাস পয়েন্ট। আজকে আমরা দেখবো, এখন যদি আমরা ইনভেস্টিং করতে চাই এই মুহূর্তে, কোন কোন সেক্টর এবং সেই সব সেক্টরে কোন কোন স্টক আমাদের দেখা উচিত, আবার কিভাবে দেখবো পুরো মার্কেটটাকে, কি একটা পোর্টফোলিও বানাতে গেলে এই মুহূর্তে আমরা কিভাবে দেখবো। সব থেকে আমাদের বুঝতে হবে কোন কোন সেক্টরের ডিমান্ড রয়েছে, খুব খুব হাই ডিমান্ড রয়েছে। খুব হাই ডিমান্ড বলতে গভর্নমেন্ট যেখানে ক্যাপেক্স করছে, যেখানে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, সেই ধরনের সেক্টর, যেসব সেক্টরের ডিমান্ড ভিজিবিলিটি হিউজ রয়েছে। আজকে আমরা সেই ধরনের কিছু সেক্টর এবং সেই সেক্টরের কিছু কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা সেন্টার স্টক। ডাটা সেন্টার দেখেন, ডাটা সেন্টার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ডে, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, সব জায়গাতে কিন্তু সব থেকে বুমিং সেক্টর হচ্ছে ডাটা সেন্টার, এআই এবং ডাটা সেন্টার সেক্টর। পুরো দুনিয়া কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো দুনিয়া কি এআই হয়ে যাচ্ছে। নর্মাল যে আমাদের আইটি ছিল, সফটওয়্যার ছিল, সিপিইউ ছিল, সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো আইটি সিস্টেমটা চলে আসছে কি সেখানে এআই এর মধ্যে। এখন ধরুন ইন্ডিয়াতে অলরেডি দেখুন সবাই এআই ইউজ করা শুরু করে দিয়েছে অলরেডি। জেমিনাই বলুন, চ্যাট জিপিটি বলুন, এআই অলরেডি আমাদের মধ্যে চলে এসেছে। আর গভর্নমেন্ট জায়গায় প্রজেকশন করছে, গভর্নমেন্টের যে বাজেট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, এখানে কিন্তু নেক্সট 2 বছর, 3 বছর, 5 বছর ডাটা সেন্টারের ডিমান্ড হিউজ রয়েছে। আর ইন্ডিয়াতে এই মুহূর্তে কিন্তু পুরো ওয়ার্ল্ডে যত ডিজিটাল ডাটা তৈরি হচ্ছে, তারপরে 20% ডাটা ইন্ডিয়ার রয়েছে। সেখানে মাত্র আমাদের ডাটা সেন্টার হচ্ছে মাত্র 3%। তারপরে নেক্সট 4 to 5 ইয়ার্স আমাদের ডাটা সেন্টারের কিন্তু স্কোপ প্রচুর। আর ইন্ডিয়ার বাজেট দেখুন, ইন্ডিয়ান গভর্নমেন্টের বাজেটে কিন্তু পুরো ডাটা সেন্টারটাকে সাপোর্ট করছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলছে, যে বিদেশ থেকে যে সমস্ত ওয়ার্ল্ডের বড় বড় ক্লাউড কোম্পানি, এআই কোম্পানিগুলো রয়েছে, সবাইকে ইনভাইট করছে ইন্ডিয়াতে এসে আপনার ডাটা সেন্টার তৈরি করুন, ডাটা সেন্টার ইউজ করুন, কাজ করুন। করলে কি হবে, 2047 পর্যন্ত, 2047 পর্যন্ত পুরো ট্যাক্স ছুট। আর প্লাস গভর্নমেন্ট কি করছে, প্রচুর পিএলআই স্কিম নিয়ে এসছে, ইনসেন্টিভ দিচ্ছে, যার ফলে ইন্ডিয়া দেখুন পুরো ওয়ার্ল্ডের একটা ডাটা সেন্টার হাবে পরিণত হচ্ছে আর কি। আজকে আমাদের প্রথম সেক্টর হচ্ছে আমার ডাটা সেন্টার সেক্টর। ডাটা সেন্টার সেক্টরে কি কি ধরনের অপরচুনিটি রয়েছে? ডাটা সেন্টার সেক্টর ফার্স্ট যেটা অপরচুনিটি হচ্ছে ইনফ্রা। মানে যে সমস্ত কোম্পানি ডাটা সেন্টার বানাচ্ছে, হিউজ ক্যাপেক্স করছে, দেখবেন আদানি, জিও বা এয়ারটেল, এরা কি করছে, নিজেরা ডাটা সেন্টার বানাচ্ছে। এরা কিন্তু প্রচুর, যদি এই সমস্ত কোম্পানি এজিএম দেখেন বা কনকল পড়েন, দেখবেন এরা প্রচুর ক্যাপেক্স করছে। আদানি, টাটা, জিও বা এয়ারটেল, এই ধরনের কোম্পানির বিজনেসটা পড়ুন, দেখবেন এরা কিন্তু প্রচুর ক্যাপেক্স করছে। হচ্ছে ইনফ্রা, এরা কিন্তু নিজেরাই ডাটা সেন্টার বানাচ্ছে। এই যে 1 নম্বর ফার্স্ট কোম্পানি। এরপরে কারা আসছে, যে এই সমস্ত কোম্পানি যে প্রচুর ক্যাপেক্স করছে, আদানির মতো কোম্পানি বা এয়ারটেলের মতো কোম্পানি, এরা কিন্তু নিজেরা বানাচ্ছে ডাটা সেন্টার, এরা অন্য কোম্পানিকে দিয়ে ডাটা সেন্টার বানাচ্ছে। আমাদের প্রথম অপরচুনিটি যেটা আসবে, যে সমস্ত কোম্পানিগুলো আদানির হয়ে, জিওর বা এয়ারটেলের জন্য এরা ডাটা সেন্টার বানিয়ে দিচ্ছে। এখানে কোন কোন কোম্পানি আসছে, এখানে আসছে আনন্দরাজের মতো কোম্পানি আসছে, লার্সেন অ্যান্ড টুব্রোর মতো কোম্পানি, এল&টি, আনন্দরাজ, আর কে আসছে, টেকনো ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যারা ডাটা সেন্টার তৈরি করে দিচ্ছে আদানিকে, জিওকে বা এয়ারটেলকে। তারা আনন্দরাজ, লার্সেন অ্যান্ড টুব্রো বা টেকনো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড,
এই ধরনের কোম্পানিকে আপনি দেখতে পারেন। আর একটা কি দেখতে পারেন, যেটা ডাটা সেন্টার তৈরির যা কম্পোজিশন, কি কি ইকুইপমেন্ট লাগছে। প্রথমে যে পাওয়ার কেবলস, যারা ডাটা সেন্টারের পুরো পাওয়ার সেকশনে কাজ করছে, হিটাচির মতো কোম্পানি, হিটাচি এনার্জি বা এবিবি ইন্ডিয়া, কামিন্স ইন্ডিয়া, এটা কি করছে, ট্রান্সফরমার যে সুইচের কাজ করছে, গ্রিডের কাজ করছে। সিজি পাওয়ার দেখতে পারেন, যারা পুরো পাওয়ার ট্রান্সমিশনের কাজ করেছে, পুরো পাওয়ারটা সামলাচ্ছে ডাটা সেন্টারে। এবিবি ইন্ডিয়া, কামিন্স ইন্ডিয়া, হিটাচি এনার্জি, সিজি পাওয়ার, এই ধরনের কোম্পানি দেখতে পারেন। আর তাতে পাওয়ার ব্যাকআপ, যারা পাওয়ার ব্যাকআপের কাজ করছে, সেখানে কাজ যেরকম রয়েছে টিডি পাওয়ার সিস্টেম রয়েছে, যারা জেনারেটরের কাজ, ডাটা সেন্টারের জন্য স্পেশাল জেনারেটর বানাচ্ছে, যারা টিডি পাওয়ার সিস্টেম, মানে এটা পুরো পাওয়ার ব্যাকআপের কাজ করছে। আর এটা ইউপিএস এর কাজ করছে, মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন ডাটা সেন্টারে। আর যেমন ডেল্টা ইলেকট্রনিক্স, আর যে পাওয়ার ব্যাকআপের কাজ করছে, যেখানে জেনারেটর বানাচ্ছে, টিডি পাওয়ার সিস্টেম। আর একটা কোম্পানি কি রয়েছে, যারা পুরো ইউপিএস এর কাজ করছে, পাওয়ার ব্যাকআপ, যেরকম ডেল্টা ইলেকট্রনিক্স। তারপরে কি আছে, কুলিং সিস্টেম। ডাটা সেন্টারে প্রচুর হিট জেনারেট হয়, কারণ এত ইলেকট্রিসিটি কনজিউম হয়, এখানে প্রচুর হিট জেনারেট হয়। এখানে কিন্তু নর্মাল কুলার দিয়ে এখানে কুলিং হয় না, এখানে কি দরকার, কুলিং সলিউশন দরকার। এই যে কুলিং সলিউশন দরকার, এই কুলিং সলিউশনকে যেই প্রসেস, যে স্ট্রাকচার দরকার, এই কুলিং সলিউশন যে হোস দরকার, ফ্লোয়িং সিস্টেম, এই ফ্লোয়িং সিস্টেমটা কারা বানাচ্ছে, এই ধরনের কোম্পানি দেখতে হবে। যেরকম এরোফ্লেক্স সিস্টেম, ডাটা সেন্টারে কুলিং আর কে কাজ করেছে, ভোল্টেজের মতো কোম্পানি কাজ করেছে, এলজির মতো কোম্পানি কাজ করছে, ব্লুস্টারের মতো কোম্পানি কাজ করছে। এই ধরনের কোম্পানিকে ট্র্যাক করো। আর একটা কি রয়েছে ডাটা সেন্টারে খুব ইম্পর্টেন্ট, কানেক্টিভিটি কাজ করছে এবার, মানে ফাইবার সব থেকে ইম্পর্টেন্ট। যারা ফাইবারের কাজ করছে, কানেক্টিভিটির কাজ করছে, এখানে কারা রয়েছে, স্টারলাইট ইন্ডাস্ট্রিকে দেখুন, স্টারলাইট ইন্ডাস্ট্রি। তারপরে আর ধরনের রয়েছে ক্লাউড প্রোভাইডার, যারা ক্লাউড প্রোভাইড করছে, যেমন E2E নেটওয়ার্ক। আর কি রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এআই সার্ভার। এআই সার্ভারের কাজ কি করছে, যেরকম নেটওয়ার্ক টেকনোলজি। তারপরে ডাটা সেন্টার সেক্টরে আমাদের কি কি অপরচুনিটি রয়েছে। নাম্বার ওয়ান অপরচুনিটি ইনফ্রা, মানে যারা ডাটা সেন্টার বানাচ্ছে, আদানির হয়ে, এয়ারটেলের হয়ে, যেরকম অনন্তরাজ, এলএনটি বা টেকনো ইঞ্জিনিয়ারিং কোম্পানি, টেকনো ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স কোম্পানি। তারপরে পাওয়ার ব্যাকআপে যারা কাজ করছে, ট্রান্সফরমার সুইচ বানাচ্ছে, পুরো পাওয়ার ট্রান্সমিশনের কাজ করছে, গ্রিডের কাজ করছে, যেরকম এবিবি ইন্ডিয়া, কামিন্স ইন্ডিয়া, সিজি পাওয়ার বা আপনার হিটাচি এনার্জি। তারপরে যারা পাওয়ার ব্যাকআপের কাজ করছে, ইউপিএস এর কাজ করছে, ইউপিএস সাপ্লাই দিচ্ছে যারা, যেরকম হচ্ছে ডেল্টা ইলেকট্রনিক্স। বা যারা জেনারেটর বানাচ্ছে ডাটা সেন্টারের জন্য, টিডি পাওয়ার সিস্টেম দেখতে পারেন। যে পুরো কুলিং সলিউশন সামলাচ্ছে, ভোল্টাস, ব্লুস্টার বা এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ, এটা একটা দুর্দান্ত অপরচুনিটি দেখতে পারেন। যারা ক্লাউড প্রোভাইডার রয়েছে এখানে, E2E নেটওয়ার্ক। তারপরে কি রয়েছে, যারা ফাইবারে কাজ করছে, মানে কানেক্টিভিটির কাজ করছে, এখানে একদম স্টারলাইট ইন্ডাস্ট্রিজ, দুর্দান্ত অপরচুনিটি রয়েছে এখানে। তারপরে আর কি ধরনের দেখতে পারেন, এআই সার্ভার, সুপার কম্পিউটারের কাজ করছে যারা, এআই সার্ভার এবং পুরো এআই সার্ভার সামলাচ্ছে, এআই সার্ভারে কাজ করছে, যেরকম নেটওয়ার্ক টেকনোলজি, যারা এনভিডিয়ার সঙ্গে পার্টনারশিপ করে কাজ করেছে। সুতরাং পাওয়ার সেক্টরে মোটামুটি 10 থেকে 12টা কিন্তু আপনি ভালো ভালো কোম্পানি ডিফারেন্ট সেক্টরে পেয়ে যাবেন। নেক্সট যে সেক্টরটা আলোচনা করবো, সোলার এনার্জি সেক্টর। রিনিউয়েবল এনার্জির সব থেকে বেশি স্কোপ রয়েছে এখন সোলার এনার্জি। এখানে গভর্নমেন্ট কিন্তু হিউজ ক্যাপেক্স করছে, প্রচুর ইনসেন্টিভ দিচ্ছে, এখানে কিন্তু বিশাল স্কোপ রয়েছে। গভর্নমেন্ট পুরো বুলিশ, গভর্নমেন্ট নিজে প্রচুর ব্যাকআপ দিচ্ছে সোলার এনার্জি সেক্টরকে। মানে যদি পুরো সোলার এনার্জি সেক্টর দেখেন, এখানে দেখবেন বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। প্রথম যেটা কোম্পানি রয়েছে, যারা সোলার প্ল্যান্ট বানাচ্ছে, যে সমস্ত কোম্পানি সোলার পাওয়ার বা সোলার এনার্জি বা ইলেকট্রিসিটি জেনারেট করছে, তারা কোথা থেকে করবে, তাদের নিজেদেরকে সোলার প্ল্যান্ট বানাতে হবে। এখানে প্রচুর কোম্পানি রয়েছে যারা নিজেরাই সোলার প্ল্যান্ট বানাচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। যেমন এনটিপিসি গ্রিন এনার্জি, একটা কোম্পানি দেখতে পারেন, দুর্দান্ত কোম্পানি। এরা কি করে নিজেরাই ইলেকট্রিসিটি জেনারেট করছে। আদানির মতো কোম্পানি, আদানি পাওয়ার, এরা কিন্তু সব সোলারে কাজ করছে। আদানি গ্রিন বা এনটিপিসি গ্রিন এনার্জি, এরা কি করছে, সোলার পুরো প্ল্যান্ট বানিয়ে নিজেরাই ইলেকট্রিসিটি জেনারেট করছে। তারপরে কোন ধরনের কোম্পানি হবে, যে আদানির মতো কোম্পানি বা এনটিপিসির মতো কোম্পানি, এরা কি করছে, এরা কোনো একটা কোম্পানিকে অর্ডার দিচ্ছে সোলার প্ল্যান্ট বানানোর জন্য। এখানে ইনফ্রা কোম্পানি চলে আসবে, যারা আদানির হয়ে বা এনটিপিসি গ্রিনের হয়ে
পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে, যেমন কেপিআই গ্রিন এনার্জি বা ওয়াই রিনিউয়েবলস এর মতো কোম্পানি। এরা কি করছে, আদানি, এনটিপিসি গ্রিনকে পুরো সোলার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে। নাম্বার 3-তে কোন ধরনের কোম্পানি আসবে? সোলার প্ল্যান্ট বানাতে গেলে কি কি লাগবে? সোলার মডিউল লাগবে, সোলার সেল লাগবে, বিএসএস লাগবে, মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম লাগবে। এই যে সোলার, যখন সোলার এনার্জি তৈরি হচ্ছে সানলাইটে, এটা স্টোর করতে হবে। সুতরাং এই 3 ধরনের কোম্পানি, যারা সোলার মডিউল বানাচ্ছে, সোলার সেল বানাচ্ছে, বা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে কাজ করছে, এখানে কি কোম্পানি চলে আসবে? সোলেক্স এনার্জি দেখতে পারেন, ওয়ারি এনার্জিস, প্রিমিয়ার এনার্জিস, এই ধরনের কোম্পানিকে স্টাডি করুন। মোটামুটি এখানে কতগুলো কোম্পানি চলে আসে। একটা হচ্ছে ইনফ্রা কোম্পানি, যারা আদানি বা এনটিপিসির হয়ে প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে, কেপিআই গ্রিন এনার্জি বা ওয়ারি রিনিউয়েবলস। আর যারা নিজেরাই ইলেকট্রিসিটি জেনারেট করছে প্ল্যান্ট বসিয়ে, যেমন আদানি গ্রিন বা এনটিপিসি গ্রিন। আর আরেক ধরনের কোম্পানি কি রয়েছে, যারা সোলার প্ল্যান্টের জন্য সোলার মডিউল, সোলার সেল বা বিএসএস, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কাজ করছে, যেরকম ওয়ারি এনার্জিস বা প্রিমিয়ার এনার্জিস বা আপনার সোলেক্স এনার্জি। এই ধরনের কোম্পানিকে স্টাডি করি। এখানে মোটামুটি 7 থেকে 8টি কোম্পানি আপনি পেয়ে যাবেন সোলার এনার্জি সেক্টরে। নাম্বার 3 যে সেক্টর হচ্ছে ইভি সেক্টর। ইভি সেক্টর কিন্তু গভর্নমেন্ট প্রচুর বুলিশ, কারণ গভর্নমেন্ট চাচ্ছে পেট্রোল ডিজেলের যত আমাদের ডিপেন্ডেন্সিটা কমে যাক, কারণ আমাদের পেট্রোল ডিজেল পুরো ইম্পোর্ট করতে হয়। গভর্নমেন্ট কিন্তু ইভি সেক্টরকে খুব মানে পুশ করছে আর কি। রিসেন্টলি দেখবেন দিল্লি গভর্নমেন্টও তাই একটা ড্রাফট দিয়েছে, এরা 2028 এপ্রিলের পরে দিল্লিতে শুধু ইভি স্কুটারেরই লাইসেন্স হবে। তার মানে কি, এভাবে ধীরে ধীরে কিন্তু পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এবং স্টেট গভর্নমেন্টগুলো কিন্তু এখন ইভিকে পুরো বুমিং করছে। মানে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স ইভি সেক্টরে কিন্তু প্রচুর ডিমান্ড বাড়তি থাকবে। এই মুহূর্তে যদি দেখেন ইন্ডিয়াতে মোটামুটি 2 কোটির মতো, 2 কোটি 20 লক্ষ এই ধরনের টোটাল FY26 স্কুটার সেল হয়েছে। তার মধ্যে মাত্র দেখবেন 6 থেকে 7% হচ্ছে ইভি, মানে 15 লাখের মতো রয়েছে ইভি স্কুটার সেল হয়েছে। যা গাইডেন্স রয়েছে, যা প্রজেকশন রয়েছে, মোটামুটি FY2031 নেক্সট 5 ইয়ার্সে ইন্ডিয়াতে টোটাল স্কুটার সেল হবে মোটামুটি 3 কোটির মতো। সেখানে কিন্তু 30% থাকবে হচ্ছে ইভি স্কুটার, মোটামুটি 90 লাখ। এখন কত সেল হচ্ছে? মোটামুটি 15 লাখ। নেক্সট 5 বছরে সেল গিয়ে দাঁড়াবে কত? মোটামুটি 90 লাখ। মানে নেক্সট 5 ইয়ার্সে ইভি সেক্টরে কিন্তু ভলিউম হতে পারে মোটামুটি 30 থেকে 35%। সুতরাং এখানে যারা পিওর প্লে রয়েছেন ইভিতে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। সে ইভি স্কুটারের কোম্পানি বলুন, যারা ওইএম করছে, যারা ব্যাটারির কাজ করছে, বা যারা ইভি চার্জিং এর কাজ করছে, এই ধরনের কোম্পানিগুলো খুব ভালো করে ট্যাগ করুন। এবং ওলা ইলেকট্রিক বা আপনার এথার এনার্জি, টিভিএস, যারা রিচার্জের কাজ করছে, ইভি চার্জার, যেমন সার্ভোটেক রিনিউয়েবল, বা যারা ব্যাটারির কাজ করছে, আমরা রাজা ব্যাটারি, এই ধরনের সমস্ত কোম্পানিকে ট্যাগ করুন। হচ্ছে ওইএম কোম্পানি, যারা ইভি স্কুটার, ইভি বাইক বানাচ্ছে, ইভি গাড়ি বানাচ্ছে। 2 নম্বর হচ্ছে যারা ব্যাটারির কাজ করছে, ব্যাটারি তৈরি করছে, লিথিয়াম ব্যাটারি তৈরি করছে। আর 3 নম্বর যারা চার্জিং স্টেশন তৈরি করছে। 3টে পার্টি কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে। এথার এনার্জি রয়েছে, ওলা ইলেকট্রিক, টিভিএস, আমরা রাজা ব্যাটারি, তারপরে সার্ভোটেক রিনিউয়েবলস, এই ধরনের কোম্পানিগুলোকে ট্র্যাক করুন ইভি সেক্টর। নাম্বার 4 আমি যে সেক্টরটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ক্যাপিটাল, সেটা হচ্ছে রিটেল সেক্টর, বিশেষ করে ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর। পুরো যদি রিটেল সেক্টর দেখুন, মল, বিশেষ করে মল যে পার্টটা হচ্ছে ভ্যালু ফ্যাশন রিটেল, যে সমস্ত মলে গিয়ে আমরা রেডিমেড গার্মেন্টস কিনি, এই সেক্টর কিন্তু হিউজ ডিমান্ড। কারণ এই সেক্টরটা ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ হচ্ছে। মানে লোকজন আগে ছোটখাটো দোকান, ফুটপাতের দোকান থেকে রেডিমেড গার্মেন্টস কিনে নিত। এখন কিন্তু লোক ধীরে ধীরে কিছু কাস্টমাররা ফুটপাত থেকে বা ছোটখাটো দোকান থেকে ধীরে ধীরে মলের দিকে চলে যাচ্ছে। মানে পুরো বিজনেস সেক্টরটা কিন্তু আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ হচ্ছে। এই সেক্টরের জন্য কিন্তু হিউজ ডিমান্ড চলে আসছে। দেখবেন নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্সে দেখবেন এই সেক্টরের ডিমান্ড সমানে বাড়তে থাকবে। এই বিশেষ করে ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে ট্রেন্ড, জুডিও মতো কোম্পানি দেখুন, ভিটু রিটেল, ভিমার্ট, বিশাল মেগামার্ট, স্টাইল বাজার, প্রচুর অপরচুনিটি রয়েছে। যদি এই সেক্টরে আমার সবথেকে ফেভারিট ভিটু রিটেল, মানে ভিটু রিটেলের গ্রোথ সব থেকে বেশি। কোনো রিকমেন্ড করছি না, কিন্তু আপনি এই সেক্টরটাকে দেখুন, এই সেক্টরে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। আর বিশেষ করে এআই কিন্তু অ্যাপ্লিকেশন এই সেক্টর দুর্দান্ত হচ্ছে। ভ্যালু ফ্যাশন রিটেল এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু পুরো এআই টুলকে ইউজ করছে। এই এরিয়াতে নেক্সট সিজনে কি ধরনের কাপড় চলবে, কি ধরনের গার্মেন্টস চলবে, পুরো ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে করছে, এখানে কিন্তু এটা এআই এর বিরাট হেল্প নিচ্ছে। মানে এআই কিন্তু এখানেও অ্যাপ্লাই হচ্ছে এই ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে। সুতরাং পুরো ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরটা খুব ভালো করে ট্যাগ করুন। এখানে প্রচুর কোম্পানি রয়েছে।
ভিটু রিটেল, ভিমার্ট, বিশাল মেগামার্ট, ট্রেন্ড, এই ধরনের কোম্পানিকে, স্টাইল বাজার খুব ভালো করে ট্যাগ করুন। এরপরে যে নেক্সট সেক্টর করবো হচ্ছে ক্যাপিটাল মার্কেটস। এখানে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। নেক্সট যখন বুল মার্কেট শুরু হবে তখন দেখবেন সবার আগে দৌড়বে ক্যাপিটাল মার্কেট স্টকগুলো, যে স্টকগুলো এখন নিচে পড়ে আছে দেখবে। বিয়ার মার্কেটে কি এইসব স্টকগুলো সবার আগে নিচে পড়ে যায়, যখন বুল মার্কেট আসে তখন দেখবেন এই ধরনের স্টকগুলো দুর্দান্ত সবার আগে ভাগবে। ক্যাপিটাল মার্কেটে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে যেমন আমার সব থেকে ডিপেন্ডেবল বিজনেস থাকে, সেফ বিজনেস হচ্ছে এক্সচেঞ্জ। বিএসসি, এনএসসি বা এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জকে দেখুন, বিএসসি কে দেখুন, এমসিএক্স কে দেখুন, এটা কিন্তু লাস্ট দেখুন 3-4 বছরে বিয়ার মার্কেট বলুন, বুল মার্কেট বলুন, সব মার্কেট কিন্তু দুর্দান্ত দিয়েছে রিটার্ন। এদের ফিউচারে দেখবেন নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স শেয়ার মার্কেটের এক্সচেঞ্জের কিন্তু বিজনেস কোনো হ্যাম্পার হবে না। বাকি কোম্পানিগুলো সাফার করতে পারে বুল মার্কেট, বিয়ার মার্কেট, কিন্তু বিএসসির মতো কোম্পানি বা এমসিএক্স এর মতো কোম্পানি কিন্তু নাম্বার 1 প্রেফারেন্স দেওয়া উচিত এক্সচেঞ্জ। নাম্বার 2 এর কারণে ব্রোকিং কোম্পানি যত রয়েছে, গ্রো বা অ্যাঞ্জেল ওয়ান, এই ধরনের কোম্পানিকে স্টাডি করুন। আমার কাছে গ্রো হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের থেকে বেটার, কারণ গ্রো হচ্ছে পুরো পুরো প্ল্যাটফর্ম বিজনেস। আর অ্যাঞ্জেল ওয়ানের কি অনলাইন ছাড়া অফলাইন প্রচুর স্টোর রয়েছে, প্রচুর অফিস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। গ্রোতে কি হয়, গ্রোতে কিন্তু অপারেটিং এক্সপেন্সটা কম, আর অ্যাঞ্জেল ওয়ানে কি হয় অপারেটিং এক্সপেন্সটা কস্টটা বেশি, কারণ এদের ফিজিক্যাল অফিস রয়েছে। গ্রোতে কোনো ফিজিক্যাল অফিস নেই, পুরোটা ডিজিটাল প্ল্যাটফর্ম। আর গ্রো কি করে, গ্রো কিন্তু প্রাইমারি মোটো হচ্ছে ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড। আর অ্যাঞ্জেল ওয়ানের প্রাইমারি মোটো কি, ট্রেডিং। অ্যাঞ্জেল ওয়ান বেশি ভোলাটাইল, এই জন্য মার্কেট কিন্তু গ্রোকে নিয়ে বেশি সিরিয়াস। তার মানে এই জন্য গ্রো সবসময় হাই পিতে থাকে। গ্রোর বিজনেসটা কিন্তু মার্কেট বেশি পছন্দ করে, পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। এই জন্য অ্যাঞ্জেল ওয়ান দেখবেন সবসময় সস্তার পিতে পাওয়া যায়। এই দুটো স্টককে স্টাডি করতে পারেন, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান। তারপরে ক্যাপিটাল মার্কেট যেটা সব থেকে বুলিশ আমি যে সেক্টর, সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এরকম একটা সেক্টর রয়েছে, বুল মার্কেট বলুন, বিয়ার মার্কেট বলুন, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিরা কিন্তু এদের বিজনেস কিন্তু খুব একটা সমস্যা হয় না। এদের বিজনেসে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি যে সমস্ত কাস্টমার কিনে ডিল করছে, HNI, আলট্রা HNI, মানে পয়সাওয়ালা লোক, এরা কোনো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছে, সিপ করছে, মান্থলি করছে, এখানে কিন্তু দেখবেন বিয়ার মার্কেট আসলে এদের বিজনেসে খুব একটা এফেক্ট হয় না। যখন বুল মার্কেট আসবে এদের কি হয়, এদের বিজনেসটা আরো বাড়তে থাকে, মানে এদের কোম্পানিতে টাকা আরো আসতে থাকে। একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির মূল ফাংশনটা কি, যে যত পয়সাওয়ালা লোক আছে, যত বড় বড় বিজনেস ফ্যামিলি, যারা 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি টাকা ইনভেস্ট করে, এই সমস্ত পার্টিদের টাকাটা মোটামুটি ভালো ফান্ডে লাগানো, মিউচুয়াল ফান্ড, বিশেষ করে যেমন আনন্দ রাঠি কি করে, সব HNI, আলট্রাজিনের টাকাটা নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আর যেহেতু বড় পার্টি, এদের এই মার্কেট 5% ডাউন হলো বা 6% ডাউন হলো টাকা তুলে নেয় না, এদের কিন্তু ইনভেস্টমেন্ট চলতেই থাকে। এই জন্য আনন্দ রাঠি, এই সমস্ত কোম্পানি ইনকামটা, যে ইনকামটা হয় ইনক্রিমেন্টালি বাড়তেই থাকে। যত ওদের পোর্টফোলিও বাড়তে থাকে, আনন্দ রাঠির ইনকামটা বাড়তেই থাকে। এই জন্য সবথেকে কিন্তু মার্কেট সবথেকে বেশি বুলিশ হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে। এখানে আপনি আনন্দ রাঠি দেখুন, নাম্বার 1 প্রেফারেন্স, নুভামাকে দেখতে পারেন, 361কে দেখতে পারেন। এই সেক্টরে আমার সব থেকে পছন্দ হচ্ছে আনন্দ রাঠি। আনন্দ রাঠির যে বিজনেস মডেলটা রয়েছে, এটা কোর, পিওরলি হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এটা কিন্তু নিজস্ব কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট নেই, এটা শেয়ার মার্কেট রিলেটেড কোনো কাজ করে না, শুধু HNI, আলট্রা HNI, অ্যাফ্লুয়েন্স, এদের টাকাটা গিয়ে ভালো ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। এই জন্য এদের দেখবে বিজনেসটা বা ইনকামটা বুল মার্কেট বা বিয়ার মার্কেটে খুব বেশি এফেক্ট হয় না, মানে বিয়ার মার্কেট আসলেও আনন্দ রাঠির বিজনেসে খুব একটা এফেক্ট হয় না। এই জন্য মার্কেট দেখবেন সব থেকে বেশি বুলিশ হচ্ছে আনন্দ রাঠিকে নিয়ে, যে আনন্দ রাঠির স্টকটিকে দেখবেন সবসময় হাই পিতে থাকে। মানে পুরো ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে আনন্দ রাঠি, 361 বা নুভামাকে যদি আপনি কম্পেয়ার করেন, সব থেকে বেশি হাই পি থাকে আনন্দ রাঠির। মানে আনন্দ রাঠির গ্রোথ নিয়ে মার্কেট শিওর, একটা বিজনেসের প্রেডিক্টেবিলিটি সব থেকে হাই রয়েছে। আর সব থেকে লো পি পায় নুভামা, 22, 23, 24, 25 পি পায়। তার কারণটা কি, নুভামার 50% ইনকামটাই আসে শেয়ার মার্কেট রিলেটেড অ্যাক্টিভিটির থেকে, IPO থেকে আসে, ট্রেডিং থেকে আসে। এই জন্য নুভামার ইনকামটা কি বেশি ভোলাটাইল থাকে, এই জন্য নুভামাকে মার্কেট সব থেকে কম পিই দেয়, আর আনন্দ রাঠিকে মার্কেট সব থেকে ভালো পিই দেয়। আজকে আমি যেসব সেক্টর নিয়ে আলোচনা করলাম, এই সেক্টরগুলো কিন্তু সব থেকে বেশি রিটার্ন দিতে পারে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স। তারপর যে AI বা ডাটা সেন্টার সেক্টর, সোলার এনার্জি সেক্টর, EV সেক্টর, ভ্যালু পার্সন রিটেল সেক্টর, আর হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর। এই সেক্টরগুলো খুব ভালো করে ট্র্যাক করুন, এই সেক্টরে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।